আমি সাহেবকে সেফ রাস্তায় পাঠানোর পর এমন ছিলাম না যে চুপচাপ। ব্যাপারটা এরকম, ওনাকে শুধুমাত্র সেফ রাস্তায় ওই সময় রিকভার করার জন্য পাঠানো হয়নি। ওই দিন তাঁবুতে আমি ওনাকে শুধু একটা কথা বলেছিলাম যে আমার ইনফরমেশন দরকার। আমি এই কথা ওনাকে বলেছিলাম, আমাদের ইনফরমেশন দরকার। তো সেদিন তাঁবুর মধ্যে তো তিনি তখন বাতাসের ভেতরে মিশেছিলেন। আমার এই কথাটা ওনার মাথায় লেগেছিল। ওনাদের ফিজিক্যাল শরীর নেই, বুঝে এসেছিল। এই জন্য তিনি সুড়ঙ্গ পথ ধরে সেফ রাস্তা দিয়ে চলে গিয়েছিলেন বাকি সবাইকে দেখানোর জন্য যে উনি আর নেই, এবং তিনি নিজেকে সেইভাবে গায়েব করে ফেলেছিলেন। ওই সময়টায় উনি এমন এক জায়গায় ছিলেন যে জায়গাটাতে মানে শত্রুর চোখের সামনে ছিলেন তিনি। শত্রু ভেবেছে সে দূরে কোথাও পালিয়েছে, হয়তো সাইবেরিয়ার দিকে অথবা আটলান্টিকের দিকে। উনি এইখানেই ছিলেন। শত্রু মনে করেছে তিনি জীবিত, কিন্তু তার লোকেরা মনে করেছে তিনি নেই। এই জন্য শত্রু তাকে বারবার খুঁজে গিয়েছে, এবং এটাই হচ্ছে ওনার বুদ্ধিমত্তার একটা কৌশল। তিনি শত্রুর সাথে কিভাবে কাজ করবেন, কিভাবে শত্রুকে তিনি ট্যাকেল দেবেন, এটা তার ব্যাপার। তার বুদ্ধি ভালো, এই জন্য তিনি শত্রুর সামনে ছিলেন লুকিয়ে। ওই সময় তিনি দুইজনের ব্যাপারে ভালোভাবে ইনফরমেশন নিচ্ছিলেন। দুইজনের ব্যাপারে, এক হচ্ছে রাজ, এবং এক যে তখন পর্যন্ত আমাদের চোখের সামনে ভালোভাবে সামনে আসেনি, যেই প্রচ্ছন্ন ধমকিটা ছিল। এই যে বিভিন্নভাবে মোবাইল ফোনে বিভিন্ন রকমের সংকেত পাঠানো, কখনো স্পিকার বেজে ওঠা, কখনো বসে আছে এক জায়গায় একটা রেস্টুরেন্টে ধীরে শব্দে কোনো কিছু বেজে যাচ্ছে স্পিকারে, হঠাৎ সেইখানে বাংলাদেশ ভেতরে শব্দ আসা। কথা একটা ছিল যে আমাদের পেছনে যা হচ্ছে সেটার ব্যাপারে খোঁজ নেওয়ার। আমি সাহেবের দায়িত্ব ছিল এটাই। রিকভারির সাথে সাথে তিনি শত্রুর ব্যাপারে জানবেন, এবং রিকভারির সাথে সাথে তিনি শত্রুর ব্যাপারে খুব ভালোভাবে জেনে গিয়েছিলেন। কাজীদের সময় যখন ওনার প্রত্যাবর্তনটা ঘটে, ওই সময়টা পারফেক্ট ছিল ওনার সামনে আসার। কারণ ততদিনে বহরের ভেতরে বেশ কয়েকজন বুঝে গিয়েছিল যে না, আমি সাহেব এক্সিস্ট করে, উনি যান নাই, উনি মারা যান নাই। উপায় ছিল না, সামনে তাকে আসতে হতোই। এদিকে কাজী তখন আমাদের মাথার উপরে এমনভাবে চেপে বসছে, আপনি তিন মুখী শত্রুতার মুখে পড়ে গেছেন। তখন তিন মুখে, এখন সামনে যে সাইডটা বাকি সেটা হচ্ছেন আপনি নিজেই। তখন আমি সাহেব যখন আসলেন, তিনি শত্রুর ব্যাপারে আমাকে খুব ভালো করে বলে দিলেন। তিনি আমাকে স্পষ্ট বলে দিয়েছিলেন যে এমন এক গ্যারাকলের মধ্যে পড়তে যাচ্ছি আমি, যেই গ্যারাকলে পড়ার কথা আমার ছিল না, কিন্তু আমাকে ফেলানো হয়েছে। সব চক্রান্ত করছে একজন, যার কোনো ফিজিক্যাল কন্ডিশন নেই, যার কোনো রকমের ছোঁয়া কেউ পাবে না। সে তার অনুভূতি বোঝায়, সে তার ছাপ রেখে যায়, সে চারপাশে বিদ্যমান, প্রত্যেকের সাথে, প্রত্যেকের অন্তরে বিভিন্নভাবে সেটা কালো ধোয়া। তখন আমি বুঝতে পেরেছিলাম আমি সাহেব কার কথা বলে। ওই ধমকের কথাগুলো কিন্তু আমি ভুলিনি, মনে আছে। এই সব কিছু নিয়ে তখন চলছিলাম আমি সাহেব আমাকে বলেছিলেন যে তোমার কাছে যে সিলটা আছে, অন্তত এই সিলের কারণে সে তোমাকে মারবে না। মানে রাস্তার কথা তিনি বলছিলেন, অন্তত সিলের কারণে সে তোমাকে মারবে না, কিন্তু এখন সে তোমাকে প্রচ্ছন্ন শত্রু ভাববে। সে ভাববে যে তুমি সেই কালো ধোঁয়াটার সাথে মিলেমিশে তার সাম্রাজ্যের পেছনে পড়ে গিয়েছে। এটাকে এমনভাবে প্রেজেন্ট করা হবে এখন, তুমি এটা ঠেকাতে পারবে না। তার মেয়েকে কোথায় রেখেছো সেটা তো আমি জানি না, কিন্তু তার মেয়েকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়া দরকার। তোমরা যদি পারো, তোমরা এই কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলো।
তিনি তখন এটাও বলেছিলেন, আমি তোমাকে কোনো পরামর্শ কিভাবে দিতে পারি বলো? এই সময়টুকু যে তুমি একা ছিলে, তোমার উপর দিয়ে যা গিয়েছে তা আমি নিজের চোখে দেখিনি, নিজে তা টের পাইনি। এই জন্য আমি বলতে পারি না তোমাকে যে তোমার এই সিদ্ধান্ত ভুল, এই সিদ্ধান্ত সঠিক। তুমি যাই করেছো, যেভাবে করো, হয়তো সেটা ঠিক অথবা ভুল হয়ে গেছে সেটা। উনি আমাকে এইভাবে বুঝ দিয়েছিলেন ওই দিন। এখন রাজ তো খেপে আছে একদম। ওই দিন আমাদের কাজের সাথে মিটিং হওয়ার কথা, কাজীদের সাথে বসে মানে একটা ব্যাপার ছিল যেটা আমি উল্লেখ করেছিলাম ঘটনায়, যে আমি গিয়ে বলে দিয়েছিলাম যে এখন থেকে আমি আর ক্যাপ্টেন না। এটা সেই দিনটার আসল প্ল্যানিংটা কি জানেন? সেদিনের আসল প্ল্যান হচ্ছে ঘোড়ার ডিম। তোরা যা মন চা কর, আমাকে তোরা নাড়তে পারবি না। এটাই ছিল আমার কথা, এটা ছিল প্ল্যান, যে আমরা কেউ নিজেদের শক্ত অবস্থান থেকে নড়চড় করবো না। যেটা হয়েছে যাই হোক না কেন, এটা কাজেদের কিছু দোষ রয়েছে যে তারা তাদের মন মতো চালাতে যাচ্ছে সব কিছু। নিজেদের মন মতো একটা আইন, নিজেদের মন মতো একটা রুল, যে রুল বোঝে না, যে আইন বোঝে না। মানে আমি সাহেবের কথা হচ্ছে, এই মানুষটা তো রুল বোঝে না, আইন বোঝে না। ভুল হয়ে গেছে তার দ্বারা, তাকে সেটা বলতে হবে। তার উপরে যদি জোর জবরদস্তি করে তাকে জবাবদিহিতার মধ্যে নেওয়ার চেষ্টা করো, সে হচ্ছে মানুষ, সে বুঝবে না আমাদের হিসাব কি। তার কাছে এটা অড লাগবে, তখন সে এটা প্রোটেক্ট করবে, মানে এটার বিরুদ্ধে প্রোটেস্ট করবে। আমি সাহেবের কথা ছিল এইটা, কিন্তু কাজীরা অ্যাডামেন্ট, গোয়ার। তো ওই দিন আমি হিসাব করছিলাম বসে বসে, আমার চোখের সামনে মোবাইল ফোনে চেস, মানে যে দাবা গেমটা, এটা খোলা ছিল। আমি খেলি না, এমনি সময় নষ্ট করি মাঝে মাঝে বসে বসে, কোথাও যদি কাজ না থাকে। আমি হিসাব করছিলাম কোন জায়গায় কিভাবে কাকে আটকাবো, দাবার চালার মতো। কিন্তু কথা হচ্ছে কি, আমি 1000টা প্ল্যান করি বা যাই করি না কেন, অদৃশ্যের খবরের ব্যাপারে আল্লাহ মাহমুদ ভালো জানেন, অন্য কেউ জানে না। আমার বেরিয়ে রওনা দেওয়ার কথা মিটিংয়ের উদ্দেশ্যে, আমি বের হয়েছি। বলেছি তো ওই এলাকাটা গ্রামের মতো। আমি এমন এক দিক দিয়ে হাঁটছি এখন, যে দিক দিয়ে আমি এখন, আমার দুই পাশেই মোটামুটি বড় জমি, ধান তখনও লাগানো জমিগুলোর ভেতরে। সামনের দিকে অন্ধকার, এখানে মানুষজন জমি কিনে জাস্ট ফাঁকা করে রেখেছে সব কিছু, হয়তো দেয়াল তুলে। কেউ থাকে না এখানে, আশপাশে কেউ থাকে না, আমি চিৎকার করলে কাউকে পাবো না। সামনের দিকে রাস্তাটা এমন, একটা ডান দিকে ঘুরেছে, কিন্তু অন্ধকার, বড় হবে অন্ধকার সুড়ঙ্গ। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই অন্ধকার জায়গাটার ভিতরে ঢুকি। এখন কিছু কদম হাঁটার পরে মনে হলো যে না, মোবাইলের ফ্ল্যাশ লাইট ছাড়া আমি পারবো না, এত অন্ধকার। আগে কখনো এই জায়গাটা এত অন্ধকার ছিল না। পরে ভাবলাম না কোনো কিছু, কারণ আমি তো আবার এখানকার স্থানীয় না। ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম, রাস্তাটার দিকে তাকালাম, কেমন যেন বুকের ভিতরে না একটু ধক করে উঠল। হঠাৎ করে মনে পড়লো ওই দিন রাতের কথা, ইন্টারসেপ্টের রাতের কথা, যেদিন আমি ঝুলন্ত চেয়ার দেখেছিলাম এবং আমি লুপের মধ্যে পড়ে গিয়েছিলাম। মানে আমাকে যে বেইজুস লুপের মধ্যে ফেলে দিয়েছিল নিজের আত্মপ্রকাশের আগে। ওই রাতের কথা মনে পড়লো, কিন্তু রাস্তা আবার ওইটা না, কিন্তু ওই রকমই। মানে লাইটটা মারার পর দেখলাম চারপাশে এখনো গাছপালা, কেউ কেউ হয়তো যে বাঁশের বেড়া দিয়ে কোনো কিছু তৈরি করে রেখেছিল। মানে রাস্তা ঠিকই, কিন্তু এটা একটা সুড়ঙ্গের মতো। আমি হাঁটছি, ফোনে ফ্ল্যাশটা জ্বালিয়ে হাঁটছি স্বাভাবিকভাবেই। ছোট একটা বিড়ালের বাচ্চা বের হলো, একদম ছোট, হাঁটতে পারে, ডাকতে পারে, তার মানে আবার বড় না, আবার বেশি ছোটও না। মানে চলাফেরা করতে শিখেছে এবং হাঁটতে শিখেছে, কথাবার্তা মানে ডাকতে শিখেছে।
এইরকম একটা বিড়াল বের হলো। বিড়ালটা দেখতে অনেকটা আমার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বেশ কয়েকটা বিড়াল আমাদের সাথে রাখার, এরকম একটা বিড়ালের মতো দেখতে। মানে এমন মনে হবে যে আমি যে বিড়ালটাকে খুব বেশি আদর করি তার বাচ্চা। তো এই যে চারপাশে কোনো মানুষ নেই, আমি জানি এখন আমার না এরকম সিচুয়েশন, আমি ওকে ফেলে যেতে পারি না। ওর দেখে দেখে ওর পেছন দিক দিয়ে আরেকটা বের হলো, মানে একজনের পেছনে আরেকজন বের হলো, তিনজন বের হলো। এবং যখন আলোর মধ্যে আপনি বিড়ালের এই চেহারাটা দেখবেন, চারপাশে কি ধুধুম, একেবারে মানুষ নেই, আসলেই মানুষ নেই। এই তিনটে বিড়াল চিন্তা করলাম কি কোনো মানুষ এখান থেকে যাওয়ার সময় ফেলে দিয়ে গেছে, কারণ মানুষ এই কাজ করে, মানুষ এই কাজ করে। আমি চিন্তা করলাম কি এখন আগে ওদেরকে দেখি নিজের কাছে নিতে পারি কিনা। মানে চিন্তা করেছিলাম এইটা যে জামাটা টেনে যতটুকু পারি লুজ করে ওই জামার মধ্যে তিনজনকে নিয়ে আবার পেছনের দিকে ব্যাক করব। কারণ আমার যাওয়ার রাস্তা হচ্ছে এখন আমি যাব মিটিংয়ে, কিন্তু এই তিনটা বাচ্চা নিতে আমি পারবো না। তা আমি যখন ওদের কাছে গেলাম, স্বাভাবিকভাবে দুজন দূর দিয়ে ঢুকে গেল ভেতরে। একজন যে প্রথমে বের হয়েছিল সে তখনও সেখানে দাঁড়ানো। মানে মায়া কাকে বলে বাচ্চাটার প্রতি আমার, মানে ওর চেহারা এত সুন্দর। আমি ওকে ধরতে যাব, কিছু না, নিজেদেরকে 2 পা পিছিয়ে গেল, তারপর পিছিয়ে ভেতরে ঢুকে গেল দৌড় দিয়ে, ডাক দেয়নি। এখন সামনের দিকে লাইট নিলাম, ঝোপঝাড় এবং বেড়া দেওয়া, এই বেড়ার মধ্যে ফাঁক আছে, সে ফাঁক দিয়ে ভেতরে ঢুকে গেছে। তো পরে চিন্তা করলাম যে থাক, এদেরকে কিছু করার দরকার নেই। আমি আবার গেলাম সামনের দিকে, কয়েক কদম হাঁটার পর পরে পেছনের দিক থেকে ডাক বিড়ালের। অনেক সময় দেখবেন কি বিড়াল, ছোট বিড়ালের বাচ্চা হঠাৎ প্রচণ্ডভাবে চিৎকার করে যদি মা না থাকে, ভয়ে আতঙ্কে ওইভাবে, মানে খুব জোরে চিৎকার করছে সে গলা ফাটিয়ে। পেছনের দিকে তাকালাম, দেখলাম ওই বিড়ালটাই, যেই বিড়ালটা মাত্র দূর দিয়ে ভেতরে ঢুকেছে, সে বাইরে বেরিয়ে এখন খুব জোরে জোরে চিৎকার করে থাক, মানে শব্দ করছে। কথা বলতে বলতে এগিয়ে গেলাম, ওকে ধরলাম। এবার ওকে ধরতে পেরেছি আমি, ওকে ধরলাম, বুকের কাছে নিলাম, প্রচণ্ড চিৎকার দিচ্ছে, বুকের কাছে নিলাম, আদর করলাম। হাতের ফ্ল্যাশ লাইটটা তখন একটু চাপা পড়ে গেছে, কিন্তু অল্প একটু আলো। ওকে বোঝাচ্ছিলাম, বাচ্চাটা ছোট, মাথাটা কতটুকু, একটা একটা ছোট্ট রাবার বলেছে তো একটু বড়। বোঝাতে বোঝাতে না হঠাৎ আমার হাতের ভিতরে একটা সুই বিধে, মানে ও আমার আঙুলের ভিতরে কামড় মারে, এবং সুইটা মানে ও দাঁতগুলো এরকম আর কি, মানে সুইয়ের মতো লাগে, যে কয়েকটা সুই হঠাৎ করে ঢুকে গেছে। তো আমিও সাথে সাথে হাত ঝাড়া দিই, ওই রিয়াকশানে ঝাড়া দেওয়ার পর আমার এখন যেটা মনে হয়, তখন তো মনে হয়েছে আঙ্গুলে ব্যথা, কিন্তু এখন যেটা মনে হয় ব্যথার সাথে সাথে যখন আমি ঝাড়া দিই আর আমার হাত, আমার মনে হয় যে ওইখানে বিড়ালটা ছিলই না, বিড়ালটা মাটিতে পড়তে 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 মিশে গেছে। আমার এটা এখন মনে হয়, তখনকার কথা আমি জানি না, তখন তো আমার হাতে ব্যথাই। আঙ্গুল নাড়াচ্ছি, আঙ্গুলের ভেতর থেকে রক্ত বেরোচ্ছে, চারদিকে দাঁত ঢুকে রক্ত বেরোচ্ছে, মানে 4টা দাঁত ঢুকে। আমি অন্য হাত দিয়ে আঙ্গুল চেপে ধরলাম কিছু সময়, অনেকক্ষণ ধরে চেপে ধরেছি অন্ধকারের ভেতরে। এদিকে বিড়ালগুলো কিন্তু কোনো শব্দ করছে না। প্যান্টের পকেটের ভিতরে মোবাইল ফোন, ওইখানে ফ্ল্যাশ জ্বলছে, প্যান্টের উপর দিয়ে শুধুমাত্র লাল আভা বোঝা যায়। অনেকক্ষণ ধরে রাখার পরে মনে হলো যে না, এবার রক্ত বন্ধ হয়েছে, কারণ আঙ্গুলের মাথায় কামড় পড়েছিল। এবং ফোনটা বের করলাম, ফোনটা হাতে নিতে নিতেই মানে ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। একটা শিহরণ টের পাই আমি আমার ঘাড়ের পেছনের দিকে। আমি বাম দিকে ঘুরে তাকাই, কারণ রাস্তাটা বাম দিকে, আমার এদিক দিয়ে যাওয়ার কথা। একেবারে অন্ধকার, নিরেট অন্ধকার। রাস্তায় আপনি দাঁড়ানো, আপনি গাছপালা শব্দ টের পাবেন, নিরেট অন্ধকার। ফোনে ফ্ল্যাশ আর জ্বলে না, ফোনে পাওয়ার বাটন চাপি তো ফোন আলোই জ্বলে না, স্ক্রিনে কোনো আলোই আসে না। চাপ দিয়ে ধরে রাখলাম এই জন্য যে যাতে এটা ফোর্স রিপোর্টে যায়।
ফোনটা ভাইব্রেশন দিল গ্যাস, এইটুকুই, আর কিচ্ছু না। আর আমি টের পেলাম দড়ি টানার শব্দ। দড়ি আপনি টাইট করছেন, গিট বেঁধে বেঁধে দড়ি টাইট করছেন, দড়ি বাঁধার শব্দ। এদিক ওদিক তাকাই, অন্ধকারে আমি কিচ্ছু বুঝি না। পা ঠিক আছে, পা তখনও ঠিক আছে। মনে হলো কি বেইজুদের আবার নতুন কোনো লোক নাকি। তো তখন মুখ দিয়ে কিন্তু কোনো দোয়া কালাম পড়িনি, সরাসরি এটা বললাম যে তোদের সাহস থাকলে আমার সামনে আয়, আয় সামনে আয়। কিন্তু এই কথা বলার সময় পেটের ভেতরে না একটু অস্বস্তি লাগছিল, ভয়ের অস্বস্তিটা। আমার নিজের ফোনই না মনে হলো বেজে উঠেছে, কয়েক সেকেন্ডের জন্য মনে হলো যে বেজে উঠলো ফোন। কোনো স্ক্রিনে কোনো আলো নেই, কোনো কিছু নেই। এখন অন্ধ লোকের মতো ডান দিকে এগোতে শুরু করলাম, কারণ আমার সামনের দিকে এই অন্ধকার জায়গা অনেক বেশি। ডান দিকে একটু চোখের আন্দাজ রয়েছে যে কতটুকু গেলে আমি ওই জায়গাটা পার হতে পারবো, মানে আমি আবার ওই ওপেন জায়গার মধ্যে চলে যাবো, যে জায়গার মধ্যে অন্তত আকাশের কারণে আলো আছে একটু। আমি ডান দিকে যাচ্ছি, যত যাচ্ছি তত ঠান্ডা বাড়ছে। এবং আমি যাচ্ছি কীভাবে জানেন? আপনি চোখ বন্ধ করে হাঁটুন, তখন আপনি চোখ বন্ধ করে তারা হাঁটতে পারবেন না। আপনি হাত এদিক ওদিক, মানে অন্ধ লোকের মতো হাত এদিক ওদিক ছড়াতে ছড়াতে হাঁটবেন। আমি এইভাবেই হাত এদিক ওদিক ছড়াতে ছড়াতে হাঁটছি। আমার চোখ খোলা, কিন্তু এত নিরেট অন্ধকার আমি কখনো দেখিনি। বিপদে না পড়ার আগ পর্যন্ত কখনো এরকম নিরেট অন্ধকার আমি দেখিনি। যত যাই তত মনে হয় যেন দড়িগুলো আমার পাশ দিয়ে যাচ্ছে, যত যায় তত মনে হচ্ছে যেন ঠান্ডা বাড়ছে। আমি কিন্তু বেশি দূর যাইনি। হঠাৎ পাহাড়টা না কি জানি একটা ধাক্কা মারলো পায়ের ভিতরে। ওই ধাক্কাতে না পড়ে গিয়েছিলাম, একদম আচমকা ধাক্কাতে পড়ে গিয়েছিলাম। মনে হবে যে আপনাকে কেউ লাথি মেরেছে পেছনের দিক থেকে পায়ের মধ্যে, যাতেই ব্যালেন্স হারিয়ে পড়ে যান। আমি উঠলাম, থরথর করে কাঁপছে ভয়ে। আচমকা এই ঘটনা ঘটাতে আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এসেছিল। উঠে তাকানোর পর এবার কিভাবে জানি অন্ধকারের ভেতর আরো কারো অন্ধকার টের পাচ্ছি। মানে আমার চোখের সামনে এই মুহূর্তে দেয়াল, সে দেয়ালটা অন্ধকার। আমার চোখের সামনে আরেকটা জিনিস যেটা ওই অন্ধকারের চেয়ে তো বেশি ক্রিস্টাল ক্লিয়ার অন্ধকার, যা বোঝা যায়। আমি টের পেলাম আমি এমন একটা জায়গার ভেতরে, আমি এখন ডান দিকে না বাম দিকে কোন দিকে যাব বুঝতে পারছি না। মানে আমি পড়ে যাওয়ার কারণে আমি দিক হারিয়ে ফেলেছি, এখন ডান বাম কোনটা কোন দিকে ছিল বুঝতে পারছি না। তা আমি চিৎকার করতে শুরু করলাম যে তুই কে, তুই কে, আমার চোখের সামনে, আমার চোখের সামনে আয়। এইরকম তুই, মানে তখন এভাবে তুই তুকারি করে কথা বলছিলাম। হালকা একটু আলোর সোর্স আসে, হালকা, এবং যেদিক থেকে আলোর সোর্স আসে না ওইদিকে তাকানোর পরে দেখলাম যে হালকা একটা নীল আলো, হালকা একটা ইলেকট্রিক্যাল নীল আলো, গোল গোল। এবং ওই আলোটা না, ওই গোল আলোটা আমার চারপাশে ছড়াচ্ছে, চারপাশে, কিন্তু এমনভাবে সেটা যেন রিফ্লেকশন। আলোটা যেন টলমল করছে। কালো তেল আছে না, তেল, আমি একটা কালো তেলের সুড়ঙ্গের ভেতরে, যে কালো তেলের সুড়ঙ্গ সামনে থাকা ওই গোল ইলেকট্রিক্যাল ব্লু লাইট থেকে যতটুকু আলো পায় অতটুকু আলোতে টলমল করছে। অনেকগুলো মোটা মোটা দড়ি, অনেকগুলো মোটা মোটা দড়ি, এক একটা দড়ি আমার হাতের মুঠের চাইতে বড়। আমার দুই হাতের মুঠে এত বড় বড় দড়ি আসবে না, এত বড় বড় দড়ি চারপাশে নিজে নিজে ঘোরাফেরা করছে, নিজে নিজে গিট মারছে, সব কিছু নিজে নিজে করছে। এবং ওই ছোট্ট যে গোল সার্কেলটা ছিল না,
ব্লু আলোর, ইলেকট্রিক ব্লু আলোর এ ধীরে 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 বড় হচ্ছে। আমার হাইট থেকে কম করে হলো 4 থেকে 5 গুণ বেশি হাইটে চলে গিয়েছিল এটা। এবং ওইটার যে উজ্জ্বলতা, আমি যে টানেলের ভেতরে এখন আটকা, এই টানেলটা যেন মনে হচ্ছে ব্ল্যাক লিকুইডের টানেল। অন্তরের ভিতরে সাথে সাথে এই খেয়ালটা আসে যে এটা ব্ল্যাক লিকুইডের টানেল। আমি কথাটা চিন্তা ভাবনা করার সাথে সাথেই ওই গোল সার্কেলটা, ব্লু ইলেকট্রিক দিয়েই তো সার্কেলটা চারপাশ মানে ঝলমল করছে বা ঝিলমিল করছে, কিন্তু ওই যে গোল অবয়বটা ভেতরে, ওইটা মনে হলো যেন চোখ খুললো সরীসৃপের মতো। চোখ একবার খুললো, লম্বা মনিটা দেখা গেল একবার, মনে হলো আবার চোখটা বন্ধ করলো। মনে হলো আমার এমন লাগছিল যেন মনে হচ্ছে আমার দুইটা পায়ের হাঁটু পর্যন্ত কোনো শক্তি নেই। তারপরও আমি 2 হাঁটুর উপরে 2 হাত রেখে আমি আমাকে শুধুমাত্র 2টা কদম কোনো মতে দেওয়ালাম সামনের দিকে। ওই ব্ল্যাক হোল যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, মানে ব্ল্যাক হোলের মতো যেটা, আমি ওটার দিকে আগাচ্ছি 2 কদম মাত্র। এরপর চারপাশে আমি দেখলাম কি জানেন, টলমল করতে থাকে কালো তরল, একদম যেন আমি কালো তরলের নদীর ভেতরে, চারপাশে কালো তরল দেয়াল, মাথার উপরে ছাদু দেয়াল, সব কিছু কালো তরল, ব্ল্যাক লিকুইড। আমি শুধু জিজ্ঞেস করলাম, তুমি কে? কোনো উত্তর নাই। ওই গোল সার্কেলটা ঘুরছে, ওই ইলেকট্রিক ব্লু আলোটা ঘুরছে ওই ব্ল্যাক হোলটার পাশ দিয়ে। ওটা ব্ল্যাক হোলের মতো, যেন ওইখান থেকে কি জানি আমাকে দেখছে। তার ওই চোখটাই আমি দেখছি, যে চোখটা আমার যে 5-6 গুণ আকারে বড় গোল, এই মুহূর্তে একটা চোখ। আমি আরো আস্তে আস্তে 2 কদম নিজেকে ঠেলে ঠেলে নিলাম, আরো ঠেললাম। এর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন। আমি আমার পায়ের কোনো অনুভূতি পাচ্ছিলাম না। আমি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাই, যে জায়গাটা দিয়ে আমার পাশেই মাটি থেকে একটু উচ্চতায় ভাসছে একটা মোটা রশি। যেন এই মোটা রশিটা এখন আমি যেভাবে দেখতে পাচ্ছি, যে চারপাশে যত রশি রয়েছে সব এই ব্ল্যাক হোলের চারপাশের পেছনে গিয়ে শেষ হয়ে গেছে। এরা এইখানে হয়তো এই ব্ল্যাক হোলের হাত বা পা, কিছু বললে হয়তো আমাকে ধরে ফেলবে। আর এই ভয়ও আমার ভেতরে ছিল যে আমাকে যদি এখানে মেরে ফেলে এখন। আমি সামনে যাই, আমি যে জিজ্ঞেস করি, তুমি কে? আর আমার মতো সাধারণ মানুষের সাথে কি? একটি তো জিনিস আমার কাছে রাসের, এই জিনিসটা তো রাসের, এটা তো তোমার না। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে তুমি বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। এই জিনিস আমি করব কি? আমার করার কি, আমাকে বলুন। কোনো উত্তর নেই, একটা উত্তর পর্যন্ত নাই। ওই আমি চোখের সামনে শুধু দেখতে পাচ্ছি ওই অদ্ভুত একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল না, বারবার বলছি ব্ল্যাক হোল, অদ্ভুত একটা ব্লু হোল, এবং চারপাশে ব্লু ইলেকট্রিক লাইট। আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করলাম, মানে আমার কি দোষ? পরে মনে হলো যে আমি হয়তো সঠিক কথা বলছি না। আমি যে 5-6 মিনিট ধরে বিভিন্ন কথা বলছি, আমার মনে হচ্ছে যে এখন আমি সঠিক প্রশ্ন করি নাই, এই জন্য আমাকে কোনো উত্তর দেয়নি। তো বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে আমি বুক ভরে নিঃশ্বাস, কয়েকবার নিঃশ্বাসটা ছাড়ি, বুক আবার ভরি এবং আবার ছাড়ি, এবং আমি প্রশ্ন করি, আপনি কে? যখন আমি প্রশ্নটা করি, আমার পেছনে না শব্দ হয়,
পানির মধ্যে কোনো কোনো অ্যাক্টিভিটির শব্দ। আমি পেছনের দিকে শুধু গাড় করে মানে তাকাই। অদ্ভুতভাবে ব্ল্যাক লিকুইড কিভাবে যেন নিজের ক্ষমতা দেখিয়ে একটা উল্টো পিরামিড দেখাচ্ছে আমাকে। আমার চোখের সামনে মনে হচ্ছে এই পিরামিডটা আমার চাইতে কয়েক হাজার গুণ বড়, যেটা এখন আসমান থেকে মানে দ্রুত বেগে নিচের দিকে নেমে আসছে। এবং এটা দেখার পরপরই আমি পড়ে গেলাম ভয়ে। মানে এক অদ্ভুত শিহরণ লাগে যখন উপরের থেকে কোনো কিছু নিচের দিকে ধাবমান হতে থাকে, তার আকার বড় হতে থাকে এবং ওই যে কয়েক সেকেন্ডেই তার আকার যে পরিবর্তন হতে থাকে, আপনার দিকে সেটা নেমে আসবে, এরকম এক অভিজ্ঞতা মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মানে আমি পিরামিডের তলে চাপতে যাচ্ছি মনে হচ্ছিল আমার। এবং ওই পিরামিড আমার স্পষ্ট মনে আছে, আমি পিরামিড ছাড়া কোনো কিছু দেখছিলাম না, কিন্তু হঠাৎ দেখলাম কি সব কিছু যেন খুব দ্রুত ছোট হতে 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 আমার বাম দিক থেকে একেবারে মিলিয়ে গেছে। এত বিশাল বড় জিনিসটা উল্টো পিরামিড। আমি জানি উল্টো পিরামিড পাওয়ার, আমি জানি উল্টো পিরামিডটা পাওয়ারের সিম্বল আমি জানি। তার মানে সে ক্ষমতাশালী। এবং আমি যত উল্টো পিরামিড দেখেছি, এই উল্টো পিরামিড কয়েক হাজার গুণ বড়, আমি গ্যারান্টি দিতে পারি। ওই 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 পিরামিডগুলো একটা ঘরের আকারের সমান, যা আমি আজ পর্যন্ত দেখে আসছি। এটা কয়েক হাজার আমি সমান। আসমান থেকে পড়ছিল মনে হচ্ছিল আমার পরে। আমি উঠে যখন দাঁড়ানোর চেষ্টা করছিলাম হাত পা কাঁপতে কাঁপতে, ঢাল তরোয়ালের প্রচন্ড মারামারির শব্দ পাই এবং অদ্ভুত ভাষায় একজন আরেকজনের সাথে কি জানি কথাবার্তা বলছে। আমার ডানে বামে সামনে পেছনে মনে হচ্ছে এক একটা ছায়া যেন মারামারি করছে, সব ব্ল্যাক লিকুইড। কেউ পড়ছে ডান দিকে, কেউ পড়ছে বাম দিকে, কেউ সোজা যেয়ে পড়ছে, কিন্তু আমার আশপাশে পড়ছে সবাই। আমার আশপাশে একজন একজন করে মানুষজন পড়ছে, যাদের আমি চিনি না পর্যন্ত, জানি না পর্যন্ত, কিন্তু আমি তাদেরকে কখনো দেখিনি। তাদের চেহারা আমি দেখতে পাচ্ছি, তারা রক্তাক্ত, আমি তাদের চেহারা দেখতে পাচ্ছি। এবং কেন জানি মনে হচ্ছিল, আমার মন বলছিল এরা ওরা, এরা ওরা। আমি যাদেরকে দেখতে পাচ্ছি এরা ওরা ওরা। আমি লাশের স্তূপের উপরে দাঁড়ানো, আমার দুই পায়ের ফাঁকের মধ্যে পর্যন্ত লাশ। আমি তো জানি এটা মায়া। আমি এদের চেহারা, সবার চেহারা দেখতে পাচ্ছি। এদের মৃত্যু হয়েছে ঢাল তরোয়ালের যুদ্ধে। কারোর মানে মানে হাত থেকে কোনোর পাশ থেকে যখন হাত গায়েব হয়ে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল বা কেটে গিয়েছিল, ওইখান থেকে মাংসপেশিটা সরে যাওয়ার পরে শুধু হাড় বের হয়ে আছে, হাড়। আমি কারোর এমন অবস্থা দেখেছি যে গলার পাশ দিয়ে বিশাল বড় ফাঁক। এরা কারা? এরা তারা যাদের কথা আমার মাথা মতো আসছে। এরা তারা আমি বলতে পারবো না কাদের কথা আমার দৃষ্টি ছিল। আমি জিজ্ঞেস করলাম শুধুমাত্র তাকে, আমাকে এদেরকে কেন দেখাচ্ছেন? তুই থেকে তুমি থেকে আপনি করে আর কোনো কিছু নাই। শুধু একটা কথাই বলা যেতে পারে, আমাকে মাফ করে দেন বা আমাকে ছেড়ে দেন, আমাকে জানে মেরেনটা। পর মুহূর্তে আমাকে একজনের চেহারা দেখায়। এই চেহারাটাও কালো তরল দিয়ে তৈরি চেহারা, কোনো কম্পিউটার ইমেজ না, কোনো আমার চোখের সামনে আসছে না। আমার চারপাশে যেই সব কিছু কালো তরল, এই সব কিছু যেন এক একটা রূপ নিচ্ছে, এক একজনের একটা চেহারা, একটা ফেস। তখন আমি বুঝলাম যে এটা সে। এই জন্য রাজ সবসময় এটা বলে, সে। আমি যে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, সে
সে এখন আমার চোখের সামনে তো একটা মানুষের অভাব নেওয়া, মানে ব্ল্যাক লিকুইডই আর কি। আমাকে ইশারা করে, আমি যদি অন্যদিকে তাকাই, তা আমি আবারও সেই ব্লু হোলটার দিকে তাকাই। আমি দেখতে পাই কে জানি দাঁড়ানো এখানে, এবং সন্তান জন্ম দেওয়ার সময় আমি সামনের দিকে আগাবো, মনে হলো যেন ওই সিনারিওটা আমার দিকে আসছে ধীরে 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 ধীরে। কিন্তু যে জায়গা আমি দেখতে পাচ্ছি, এই জায়গা আমার চেনা না, যাকে আমি দেখতে পাচ্ছি তাকে আমি চিনি না। কিন্তু কিন্তু কে জানি আমাকে বলছিল, এ তো দাদা। মানে আমাকে কে জানি বলছিল আমার ভেতরে, এ তো দাদা। মানে অন্তর বলছে সে হচ্ছে দাদা, কানে কে জানি বলছে সে হচ্ছে দাদা, আর ফিস ফিস করে বলল কে জানি দাদা, আমার দাদা। এটা আমার মনে হলো যে আমার দাদা। আমি তাকালাম, দেখছি ব্লু হোলের ভিতরে কি দেখায় আমাকে। ব্লু হোল আমার সামনে, আমি দেখতে পাচ্ছি একটা লোক পায়চারি করছে, গ্রাম্য পরিবেশ, চারপাশে একদম খোলা, একটা বড় নারকেল গাছ, অনেকগুলো সুপারি গাছ, অনেকগুলো বড় বড় রেইন ট্রি গাছ, একটা পুকুর পাড়, 3টা বড় বড় কাঁঠাল গাছ। কে জানি পায়চারি করে। ভেতর থেকে কে জানি বলল, সে আবার ভেতরে ঢুকলো, বেরিয়ে এলো কোলে একটা বাচ্চা নিয়ে। আমি বুঝলাম যে আমার বাবাকে দেখাচ্ছে আমাকে। এই ব্লু হোল আমার সামনে একটা সিনেমা প্লে করছে যেন। দাদা বাজারে যাচ্ছে, তার সন্তান বড় হচ্ছে, দাদা কার সাথে কথাবার্তা বলছে, কি জানি বিক্রি করছে, দাদা কি যেন কিনছে, তার সন্তান বড় হচ্ছে। তার সন্তানকে ভালো করে তাকাই, বোঝার জন্য, দেখার জন্য। মাঝে মাঝে মনে হয় যে আমার বাবাই, আবার মাঝে মাঝে মনে হয় যে না, আমার বাবা না, হয়তো আমার চাচা বা অন্য কেউ। কিন্তু আরও যত সময় যাচ্ছিল, যত তাকে দেখছিলাম যে কিশোর পর্যন্ত সে পৌঁছে গেছে, আমি বুঝতে পারছিলাম আমার বাবা। আমরা তাকে ইয়াং বয়সে দেখেছি, তার ইয়াং বয়সের ছবি আমাদের কাছে আছে। যত তার বয়স বাড়ছিল তত তত স্পষ্ট হচ্ছিল এই হচ্ছে আমার বাবা। কিন্তু দাদা, দেখলাম কি জানেন, যখন কৈশোর হবে তার, দাদার মৃত্যু হয়। যখন দাদার মৃত্যু হয়, স্বাভাবিকভাবে লাশ বাইরে থাকবে না, বা লাশ বাইরেই ছিল, কোনো খাটিয়ার উপরে ছিল না, ছিল তক্তার উপরে, বাঁশের তৈরি তক্তার উপরে, উঠানের উপরে তক্তার নিচে রাখা, তার উপরে দাদার লাশ। দাদার নাকের ভেতর থেকে কি জানি বের হচ্ছে, রক্তের বদলে কালো কি জানি, এক ফোঁটা কালো কি জানি। বাবা বড় হচ্ছে, আমি দেখছি ইয়াং বয়স, এক মেয়ের সাথে বাবার সাথে বিয়ে হচ্ছে। আমার মা চেহারা দেখলে বোঝা যায়, ইয়াং বয়সের সাথে এখন পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত তার চেহারা মিলছিল। আমার বড় ভাইকে আমি দেখতে পাই, তো মাঝখানে আমি দেখি না আমার বড় ভাই পরে আর কাউকে। অনেকদিন কাউকে দেখা যায় না। আমি দেখতে পাচ্ছি আমার মা এদিক ওদিক যায়, আমার মার পেছনে কে জানি যায়, কে জানি ঘুরে আমার মায়ের পেছনে, একটা ছায়া। আমার মা সবসময় বলতো সে টের পেতো তার পেছনে কি জানি ঘুরতো। ওই সময় আমার মা প্রচণ্ড অসুস্থ, যেন সে মৃত্যুর অবস্থা পৌঁছে গেছে। তাকে দেখা যাচ্ছে যে সে হাসপাতালে স্ট্রেচারের ভেতরে শোয়ানো, সেখান থেকে তাকে কেউ ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। এরপর আমার মা বিছানায়, মাঝখান দিয়ে কয়েক বছর চলে গেছে। ব্লু হোলটা না একদম ফাঁকা এখন। ব্লু হোলটা না হঠাৎ একদম বদলে গেছে এবং আমাকে দেখাচ্ছে কি মানুষ মানুষকে খুন করছে। আমার চোখের সামনে কালো তরলের ভেতর থেকে দুটো লোক উঠলো, একজন আরেকজনের সাথে খুশাখুশি, মারামারি,
একজন পড়ে গেল, দ্বিতীয়জন তার উপরে উঠলো, ঘুষ আমারটা লাগলো, ছক্কে শকুরটা থাকলো, তাকে থেতলিয়ে থেতলিয়ে নিজের হাতে তাকে মারলো। মারার পরে আমার চোখের সামনে আমাকে ধাক্কা দিয়ে এই কালো লিকুইডটাই আমাকে ধাক্কা দিয়ে কোন দিকে জানি চলে যাচ্ছে দৌড় দিয়ে, কারণ সে একজনকে মাত্র মেরে ফেলেছে। এই লোকটাকে যখন থ্যাতলাচ্ছিল, তো যখন ওই থ্যাতলানোর সময় ছিটকে যাচ্ছিল, মানে অনেক কিছু, ওই হয়তো চেহারাটাই থেতলা ছিল, হয়তো বা মাথার এক পাশ হয়তো থেতলা ছিল। ওই এক একটা বাড়ির সাথে, ওই এক একটা ধাক্কার সাথে বা এক একটা আঘাতের সাথে কি জানি ছিটকে ছিটকে এদিক ওদিক পড়ছিল। কিন্তু আমি তো রশির উপরে দাঁড়ানো, চারপাশে সাপের মতো রশি সব কিলবিল করছে আমার চোখের সামনে, কিন্তু ধাক্কাটা আমার মনে আছে। ওই তরলটাই যখন মানুষের রূপ নিয়ে দৌড় দিয়ে পালালো, আর আমাকে দেখাচ্ছে যে একজন মানুষকে খুন করলো, আমাকে ধাক্কাটা মেরেছিল মনে আছে। ওই ধাক্কার কারণে যখন আমি নিচের দিকে তাকাই, তখন এক একটা তো মোটা মোটা দড়ি, যে বলেছিলাম না আমার হাতের মুঠে জীবন আসবে না, দুই হাত মোটা করলে হয়তো এত বড় বড় দড়ি আমি হয়তো দেখতে পারি। কিন্তু হঠাৎ চারপাশ দড়িগুলো যেন জীবন্ত নড়াচড়া করছে, মানে কি দিচ্ছে, টাইট হচ্ছে, ওটা ধীরে 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 টাইট হচ্ছে। ওই মানে এমন মনে হচ্ছিল যেন, মানে একটা বাতাস কোন দিক থেকে যেন একটা বাতাস আসছে, যে বাতাসটা বোঝাচ্ছে যে বাতাসটা সাধারণ বাতাস না, এই বাতাসটা আমি 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 সমুদ্রের পাড়ে পেয়েছি, মানে এরকম একটা বাতাস। যখন আমি শুধু মানে নিজের ভেতরে যখন আসলো যে বাতাসটা সমুদ্রের বাতাস, পেছনের দিকে শব্দ হয়, আমি পেছনের দিকে তাকাই, কারণ আমি তো তাকিয়েছিলাম ওই লোকটার দিকে, যে লোক আমাকে ধাক্কা মেরে দুধ দিল। পেছনের দিকে তাকানোর সাথে সাথে কিসের মানে মানে কিসের মানে আমি কই, আমি জানি না। আমার সামনে পানি, মানে আমি পানির উপরে, আমি জানি না কিভাবে আমি পানির উপর দাঁড়ানো, এবং পানির তল থেকে কি জানি আসছে, মনে হচ্ছে বড় তিমি বা বড় হাঙর। আমার আমার হাত পা আমার আমার হাত পায়ে কোনো জোর ছিল না ওই সময়। আমার আমি পানি ভয় পাই, আমি পানি অনেক ভয় পাই। আমার মনে হচ্ছে পানির নিচ থেকে কি জানি এখন এসে আমাকে নিয়ে যাবে ভিতর থেকে। ওই জিনিস সেই পানির নিচ থেকে কি জানি আসছে আমার দিকে, ওই মানে ওই আমি নিঃশ্বাস নিতে পারছিলাম ওই সময়ও। আমার হাত পা কাঁপছিল অনেক। আমার মনে হচ্ছিল যে আমাকে এখন পানির নিচে নিয়ে যাবে, কিন্তু ওই ওই জীবটা, ওই জন্তুটা, যেই জিনিসই হোক, ওর নিচে ওই জায়গায় ও আমাদের তাকানো, মানে হয়তো এখন যদি ব্ল্যাক লিকুইড চায়, ও আমাকে পানির মধ্যে ফেলে দিবে, আর ও যদি আমাকে পানির মধ্যে ফেলে দেয়, আমি মরে যাব। ওই কোন জায়গা থেকে জানি মানে পানিটা আবার যেই মানে সাগরের যে পানির যে রং, আমাদের এখানে এরকম না। মানে আমার মনে আছে আমাকে রাস একবার যখন দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, পানিটা ওই দিন যেরকম ছিল আমার পায়ের নিচে, আজকে পানিটা ওই রকম। আমার না আর কিছু মনে নেই এখন। আমার এখন কিছু মনে নেই। ওই সময় আমার শুধু এরকম মনে আছে যে জ্বরের মতো লাগছিল, আর ভয় ভয়, খালি শুধু ভয়।
কিন্তু আমার এরপর মনে আছে যে ট্রেনের হুইসেলের শব্দ, যখন ট্রেনের হুইসেলের শব্দ আমার কানে বারবার আসছিল, আমি আমি কিভাবে জেগে উঠেছি আমার মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে আমি চোখ খুলেছি, আমার চোখের সামনে একটা ট্রেন। কিন্তু ট্রেনের লাইট যেরকম উজ্জ্বল হয় না, হেডলাইট, ওরকম উজ্জ্বল না, অতটুকু উজ্জ্বল, যতটুকু উজ্জ্বল চারপাশে আলো ছড়ানোর জন্য না, ওই ট্রেনের অস্তিত্বটা বোঝানোর জন্য। এবং ওই ট্রেনটা কালো, আমাদের দেশের ট্রেন, কিন্তু কালো। আর ট্রেনের তলে মানুষের হাত পা দেখা যায়, ট্রেনের নিচে মানুষের হাত পা দেখা যায়, 3টা ফেস দেখা যায়, 2টা মেয়ে আর একটা পুরুষ, 3জনের ফেস দেখা যায়, তাদের মাথাটা এদিক ওদিক পরে আছে, আর একটা পা উরুর উপর থেকে কোমরের নিচ থেকে উরু সহ বিচ্ছিন্ন হয়ে আছে এক পাশে। আমি আমি কিসের ট্রেনের লাইনের উপর? আমি কোনো ট্রেনের লাইনের উপরে না, আমি নিজের হাত স্পর্শ করেছি, আমার মনে আছে, এত শীতল কিন্তু ঠান্ডা না। ওই দড়িগুলো, আমি এখনো দড়ির উপরে। আমার সাথে এটুকু মনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাকিটুকু মনে আসছে না আমার। আমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আমি আগে ট্রেনের পাশ থেকে সরার চেষ্টা করলাম, কিন্তু আমি ট্রেনের পাশ থেকে সরে যাবো কোথায়? ট্রেন যখন আমি উঠলাম তখন ট্রেনের হেডলাইটটা না, এটা মানে সুইচ অন আর অফ হওয়ার মতো করলো, মানে লাইটটা জ্বললো আর নিবলো, তারপরে আমাকে ডাক দিল নূরজাহানের চেহারা, ওই পেটে খাটো, আমার সামনে দাঁড়ানো, কখন আমার সামনে আসছে, কোথায় গেল ট্রেন, ও 2 হাতের নখ মুখের ভিতর দিয়ে কামড়াচ্ছে, 2 হাতের নখ এভাবে মুখের মধ্যে এভাবে কামড়াচ্ছে। ওর চোখ এমন ভাবে আমার দিকে তাকানো, মানে খুব বড় বড় চোখ করে যেন আমাকে ভালো করে দেখছে, মানে ও পারে না চোখ দিয়ে আমাকে গিলে ফেলে একদম। আর মুখের ভিতরে না একটা বিশ্রী হাসি, মুখের মধ্যে আঙ্গুলগুলো ঢোকানো সহ। তারপরও আমি আমার 2টা হাত দিয়ে শুধুমাত্র একটু নিজেকে সেফ রাখার জন্য, একটু দূরত্ব বজায় রাখার জন্য 2টা হাত শুধু বাড়িয়ে রেখেছিলাম, যেমন আমরা ওই ওয়ালের দিকে 2টা হাত দিব না, এইভাবে পেছনের দিকে না শব্দ আসে, ক্যাসেট প্লেয়ার ঘোরার শব্দ, মানে টেপ রিওয়াইন্ড করে না, ওই এটা চাপলে ঘুরে ঘুরে রিওয়াইন্ড হতো না, এরকম শব্দ। আমি ওই শব্দের দিকে তাকানোর সময় আমার মনে আছে, আমি বাম দিকেই ঘুরেছিলাম, আমার মনে আছে নূরজাহান যেন মনে হলো যে ও সাদা কাপড় পরা, সাদা ফ্রক পরা, ও মনে হলো যেন উড়ে এসে আমার এই যে, আমি যেহেতু বাম দিকে ঘুরেছিলাম, ডান দিকে ঘাড়ের জায়গাটা খোলা, আমার মনে হলো ও উড়ে এসে এখানেই বসছিল, আমি আমার মাথা আবার সরানোর আগে আমার এই ঘাড়ের এখানে কামড় দিয়ে দিয়েছিল, আমার মনে আছে। কিন্তু ওই কামড়টা কামড় না, কেমন একটা সিডাকটিভ। আমাকে কেউ এগুলো করে দমাতে পারবে না বা কন্ট্রোলে নিতে পারে না। আমার মনে আছে আমি বাম হাত দিয়ে যখন থামা মেরেছিলাম, আমার মনে আছে চুলগুলো আমার মাথার মধ্যে লেগে, মানে আমার হাতে লেগেছিল মাথার চুলগুলো, এবং এমনভাবে পড়লো যেন একটা পুতুল মাত্র ফেলে দিয়েছে। আমি ঠিকই পড়লো, গায়েব হয়ে গেছে কোথাও আমি জানি না।
কোথায় জানি গায়েব হয়ে গেছে, আমি যাই না, কিন্তু আমার ঘরের ভিতরে ওই সময় লালাটা তখনও লেগেছিল। এই জায়গায় আমি ধরতে পারছি, এই জায়গায় লালাটা তখনও লেগেছিল। ক্যাসেট প্লেয়ারের শব্দটা আবার যে জায়গা থেকে আসলো ওইদিকে তাকালাম, দেখলাম কি একটা ডিভিডি প্লেয়ার। ওই ডিভিডি প্লেয়ার না, ভিএইচএস, ওই যে ফিতায় যে ভিডিওগুলো করা হতো না, ভিএইচএস এর টেপ কতগুলো, আর সামনে একটা বড় ভিএইচএস এর টেপ, মানে টেপটা প্লে করার ওই প্লেয়ার। ওদিকে না ব্লু হোলটা না আবার নিজের আগের জায়গায়, চারপাশে কোনো ট্রেন নেই, কোনো কিছু নেই। ও বুঝে গেছে যে আমাকে এই সমস্ত জিনিস করে নাড়াতে পারবে না। তো ভিএইচএসটা আমি ধরার কোনো ইচ্ছা ওই দিন ছিল না, আমার এখনও নেই, কিন্তু আমি সেদিন ধরেছিলাম, আমার মনে আছে। এবং আমি ভিএইচএস টেপটা উঠাই, ওটার ভিতরে কি লেখা ছিল জানেন? রাস আর তার নাম, রাস এবং তার নাম। আমি ভিএইচএস প্লেয়ারটা দেখলাম যে আমি আগে কখনো ব্যবহার করিনি, কিন্তু কীভাবে জানি মাথার মধ্যে কে জানি বোঝাচ্ছিল এইটা। তা আমি ঢুকালাম, সব কিছু করলাম। আমি এটাও দেখলাম যে টেপটা রোল হচ্ছে, মানে ঘুরছে, প্লে হচ্ছে, কোনো কিছু কোথায় প্লে হয় এদিক ওদিক তাকাই, কোনো জায়গায় কিচ্ছু দেখি না। কিন্তু হঠাৎ আমার খেয়াল আসছে যে আমার ডান দিকে যে জায়গাটা এখন একদম থকথকা কালো তেলের মতো, এই জায়গাটার ভেতরে না আস্তে আস্তে কি জানি ফুটে উঠছে, কোনো টেলিভিশন না। আমি দেখতে পাচ্ছি দুটো ফিগার, একটা ফিগার যার বুক পর্যন্ত বোঝা যায়, বাকি নিচের অংশ ধোয়ার মতো, ওপরে সেই লম্বা চুল, তার পাশে একটা ঘোড়া, ওই ঘোড়ায় একজন ঘোড়সাওয়ার। এরা দুজন হেঁটে যাচ্ছে, মানে ঘোড়া চলছে এবং তার পাশে আরেকজন একই গতিতে বাতাসে ভাসমান অবস্থায় যাচ্ছে। আমি বুঝতে পারলাম কে রাস এবং সে সুপ্রিম লিডার। এবং যাচ্ছে এরপরে পরের সিনারিও, অনেকগুলো জানোয়ার, এক একটার গলায় দড়ি বাঁধা, বিশ্রী দেখতে দানব। এই জানোয়ারগুলোকে টেনে টেনে একটা পাহাড়ের মাঝখানের দিকে নিয়ে যাচ্ছে। মানে একটা পাহাড়ের মাঝখানে একটু জায়গা রয়েছে, গুহার মতো নিয়ে যাচ্ছে ওটার ভেতরের দিকে। এই জানোয়ারগুলো যাবে না, জানোয়ারগুলো পাগল, এরা যাবে না। এদের দাঁত দেখা যায়, এরা হায়নার মতো দাঁত, বাঘের মতো দাঁত, মানে এদের এক একজনের মানে বিভিন্ন রকমের জীবের রূপ। কিন্তু এদেরকে টেনে নিয়ে যাচ্ছে অনেকগুলো দানব, গলার মধ্যে শিকল পেঁচিয়ে গর্তের ভেতরে। আর দূর থেকে দাঁড়িয়ে ঘোড়ার উপরে সুপ্রিম লিডার দেখছে, তার বুক দেখা যায়, তার বুকটা বোঝা যায়, তার বুকের উপরে আরমার লাগানো, কিন্তু তার দুটা হাত খালি, মানে হাতের পাশ দিয়ে কোনো আরমান নেই, মাথায় কোনো মুকুট নেই, চুলগুলো বোঝা যায় লম্বা কিন্তু দাঁড়ানো, চেহারা বোঝা যায় না, সব কালো লিকুইড। আর এই কালো লিকুইডের ভিতরে ঠিক সুপ্রিম লিডারের পাশে রাজ দাঁড়ানো, ওর সেই চেহারাটা বোঝা যায়, ওর সেই চুলগুলো, সে ভেজা চুলগুলো, এবং ওর হাতে একটা বল্লা, যে বল্লার মতো 3টা ছুরি লাগানো, মানে মাথায় মনে হবে ত্রিশূল, কিন্তু ত্রিশূল না, 3টা ছুরি, মানে একটা সোজা আর 2টা কোনাকুনি। আমি দেখতে পাচ্ছি কি এই কালো লিকুইডের ভেতরেও, কালো লিকুইডের এই দেয়ালের ভেতরেও কালো লিকুইড চারপাশে, কিন্তু তারপরও একটা ছোট্ট কালো লিকুইড, একটা তরলের টুকরো রেংড়াচ্ছে মাটির উপরে রেংড়াচ্ছে সে। তার সামনে রাস, সে তার বল্লা হাতে তার দিকে তাক করে আছে। আর ওই কালো লিকুইডটা নিজে একটা রূপ নিচ্ছে। তখন ওই রূপটা কি নিচ্ছে? সাধারণ একটা মানুষের।
রাজ তার বল্লা চালায়, ওই বল্লা তার ঠিক আমাদের যে জায়গা, আমাদের আমাদের বুকের ছাতির নিচে প্রায় 1 বিঘত নিচে, এই মানে বাম দিকে বুকের ছাতির 1 বিঘত নিচে ঠিক এই জায়গায় ঢুকিয়ে দেয় রাস। আমি 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 দেখতে পাচ্ছি। এবং কে জানি কিভাবে জানো ওই ঢুকিয়ে দেওয়ার পরের ছবিটা হচ্ছে এটা, যেটা মানে একটা কিছুর ভিতরে সেই কালো তরলটা, একটা কিছুর ভেতরে। তো কালো তরলটা যে জিনিসের ভেতরে, সেই জিনিসটা আবার পানির ভেতরে ছেড়ে দেওয়া। পানির ভেতরে আমি দেখছি মানে সমুদ্রের উপরে এটা কে জানি ছেড়ে দিল, নিচের দিকে চলে যাচ্ছে আস্তে 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 আস্তে। ওই টেপটা ওইখানে বন্ধ হয়ে গেছে, ওই টেপ। তো আমাকে বোঝালো যে পরের টেপটা অটোমেটিক সব মানে টেপ খুলে বের হয়ে আসছে। 2 নম্বর টেপটা যখন আমি ঢুকালাম, আবারও আমার ডান দিকে, এবার কিন্তু ডান দিকের এই ওয়ালের ভেতরে সিনারিও ভেসে উঠলো। একেবারে সরাসরি সিনারিও কি জানেন, সমানে খুনাখুনি হচ্ছে, সমানে খুনাখুনি, পাথর দিয়ে থেতলানো হচ্ছে, গাছের সাথে মাথা পেটানো হচ্ছে, পাথর 2 হাত দিয়ে উঁচু করে মারা হচ্ছে বুকের উপরে, ধারালো পাথর ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভেতরে, মানে কখনো গলার ভেতরে, কখনো পেটের ভেতরে। আবার অসংখ্য অসংখ্য ধারালো পাথর দিয়ে শরীরের উপরে দাগ দিয়ে দিয়ে মারা হচ্ছে একজনকে, আমি জানি না কোন সময়ের। এবং যখন এই লোকগুলো একজনকে আরেকজন খুন করছে না, যে খুন করছে তার ঘাড়ের পেছনে, তার ঘাড় এবং তার 2 বাহু, এই যে শোল্ডার, তার শোল্ডারের উপরে কালো মানে ব্ল্যাক লিকুইড আমাকে দেখাচ্ছে যে সে নিজেই যারা খুন করে তাদের কাঁধে সে চড়ে বসে আছে, মানে মিলেই আছে। মনে করেন যে আলকাপটা তাদের ঘাড়ে লাগিয়ে দিয়েছে, এরকম। এইভাবে দেখছি আমি এখন, একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনকে মারছে, একজন আরেকজনকে মারছে। এই 2 নম্বর টেপটা ছিল এইটাই। মানে ও যখন সমুদ্রের ভেতরে ছিল, ওকে কে বের করেছে সেটা তো দেখায়নি, ও আমাকে এটা দেখাবেও না। ও বের হওয়ার পরে কি শুরু করেছে ও সেটা দেখাচ্ছে আমাকে। 5টা টেপ, 2, 3, 4, 5, 6, এই 5টা টেপে শুধু খুনাখুনি রাহাজানি, খুনাখুনি রাহাজানি, খুনাখুনি রাহাজানি, খুনাখুনি রাহাজানি। 7 নম্বর টেপ, আর 2টা টেপ আছে, 8 আর 9। 7 নম্বর টেপটা যখন আমি চালু করলাম, এবার না আমার কানের ভেতরে না ওই যে শব্দটা আসলো বাংলাদেশ বেতারের ওই মহাবিপদ সংকেত শোনানোর আগে যেই ইন্ট্রোটা বাজে, সেই ইন্ট্রো, তারপরে মহাবিপদ সংকেত শোনাচ্ছে খুব সুন্দরভাবে, যে এর পরে কোন জায়গায় কত বড় দুর্যোগ আসবে। একটা একটা করে শহর, একটা একটা করে এলাকা, এক একটা মানুষের নাম। 2টা শহর বাদে আর একটা শহরের কথা আমার মনে নেই, আর মানুষের কথা তো দূরের কথা। আমি 2টা শহরের কথা জানি, যে 2টা শহর মিশিয়ে দেওয়া হবে, একটা তো মিশিয়ে দেওয়া হয়েছে, আর একটা এখনো বাকি, আরো দেরি আছে। বাকিগুলো কথা আমার মনে নেই, এত এত কথা মনে থাকে না। আমি শুধু শুনছি নিজের কানে, কারণ এখন কোনো কিছু দেখাচ্ছে না আমাকে, আমি শুধু নিজের কানে শুনছি। 8 নাম্বার VHSটা যে সময় ওই প্লেয়ারের ভেতরে দেওয়ার পরে যখন চালু করলাম, তখন কানের ভেতরে শব্দ আসলো, একদম বেজুস যেভাবে কথা বলে না, একদম হুবহু। আমার মনে আছে আমার ডান দিকে পেছনের সাইডে
একদম যেন আমার কানের কাছেও নিঃশ্বাস ফেলছে, আমার ঘাড়ের উপরে কথা বলছে। আমি ঘুরি, আমি আমি এই নিঃশ্বাস টের পেয়ে আমি ঘুরি। ঘোরার সাথে সাথে আমি দেখতে পাই আমার সামনে বেজোস দাঁড়ানো, কিন্তু সেই কালো লিকুইড হাসলো। আমার আঙ্গুল দিয়ে মানে হাত উঠিয়ে দেখাচ্ছে কোন দিকে তাকাতে হবে। আমি ওইদিকে তাকাই, যেদিকে দেখাচ্ছে। আগে ওর দিকে একবার তাকাই যে ওকে বাস্তবে আমার চোখের সামনে নাকি, বাস্তবে আমার চোখের সামনে নাকি আবার। তো বিশ্বাস হচ্ছিল না, এই কে জিন্দা নাই মুর্দা, কেন আমার সামনে মরছে, এই কোনো সময় কোনোভাবে ফেরত আসতে পারে না। কিন্তু তারপরও অবিশ্বাসের কারণে না ওই হাতের ইশারার দিকে তাকাইনি। কিন্তু যখন আমি হাতের ইশারার দিকে তাকাই পরে এক্স্যাক্টলি দেখতে পাই কি জানেন, এই কালো তরল্লা চারপাশে এর ভেতরে ড্রয়িং, এর ভেতরে স্কেচ হচ্ছে, এর ভেতরে সব কিছু। বেজুস কারোর সামনে বসে আছে এবং যার সামনে বসে আছে সে বাতাসে কিলবিল করছে, বাতাসের ভেতরে ভাসমান। বেজুসের পেছনে আরো অনেক লোক, যেন বেজুস হচ্ছে ইমাম, পেছনে সব ওই ইমামের পেছনে বসা। এরকম এরকম দেখাচ্ছে। রাজ যে নিচের থেকে নেমে আসছিল, রাজ আলবেনিয়ানকে যে মারধর করেছিল, রাজ যে এবার আবার এসছে, এই সব কিছুর প্ল্যান বেজুসকে দিয়ে কার? তার। সে রাজকে ইচ্ছা করে তার জায়গা থেকে এখানে এনেছে, কারণ তাকে তো বন্দি করেছিল রাজ আর তার লিডার। যখন মাথার মধ্যে এটা আসলো, আমার প্রশ্নটাও বুঝতে পারলো, আমি বুঝতে পারলাম যে ও আমার অন্তরের চিন্তা ভাবনা এই মুহূর্তে বুঝতে পারছে। কারণ যখন আমার মাথার মধ্যে এটা আসলো ওর রাজ নিয়ে সমস্যা কি, তখনই আমাকে আসল জিনিস দেখায়। এই রাজ ওকে বন্দি করেছিল লিডারের সাথে মিলে, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল, কিন্তু তারপর আবার সেখান থেকে তাকে কে জানি বের করে নিয়ে আসে। কে বের করে নিয়ে আসছে তার অবয়ব দেখে আমি চিনতে পারছি না কোনো মতেই। আমি চিনি না, আমি জানি না কে, কারণ দেখাচ্ছে যে সমুদ্র থেকে কে জানি তাকে তুলে নিয়ে এনে বাইরে ওই সিন্দুকটা খুলে দিল, সে বেরিয়ে এলো। সমুদ্রের ভেতর থেকে কে জানি তাকে তুলে এনেছিল। এই রাজকে সে এখানে এনেছে, রাজকে সে বন্দি করবে, সে রাজকে খুন করবে, তার ইচ্ছা হচ্ছে এটা। রাজ তার পথের কাটা এখন। যখন ওই আলবেনিয়ানকে মারধর করা, রাসের নিচে নেমে আসা, বেজুজের সিংহাসনে বসে নিজে নিজে হাসা, বেজুজের লোক কেন অন্য কেউ জানতো না যে এই সমস্ত খেলা আরেকজনের। যখন আমি এটা চিন্তা করলাম, আমি বুঝতে পারলাম যে সমস্ত খেলার আসল মালিক ব্ল্যাক লিকুইড। আমি শুধু ঘুরে তাকিয়েছিলাম বেজুস আছে কিনা সেটা দেখার জন্য, দেখলাম যে না, আমার চোখের সামনে এখন কেউ নেই। আর ওই ব্লু হোলটা যার চারপাশে ব্লুইশ ইলেকট্রিক্যাল সার্কেল, ওর দিকে আমার নজর গেল। তো এই হচ্ছে সে যার একান্ত খেলা। বেজুসরা ছিল শুধুমাত্র তার লোক। আর ওই সময় আমার মনে পড়লো চিঠির কথা, এবং সাথে সাথে আমার চোখের সামনেই ডান দিক থেকে যেন একটা চিঠি পড়লো। চিঠির ভিতরে কি লেখা ছিল মনে আছে না? এলিমিনেট রাস, বেজুসকে ছেড়ে দাও, নইলে সবাই মরবে। ঠিক যখন বললাম মনে মনে যে চিঠির মধ্যে এটাই তো লেখা ছিল, নইলে সবাই মরবে, দড়ি ও ঝোলার শব্দ আসে, যেন কাউকে দড়িতে ঝুলানো হচ্ছে।
আমার পেছনের দিকে, এবং আমাকে কে জানি ভিতরে ভিতরে বলল, ঘুরে তাকাও। আমি পেছনের দিক থেকে একটা শাড়ি দেখতে পাই, এতগুলো লোকের ফাঁস দেওয়া লাশ। ওইখানে আমির সাহেবকেও ফাঁসে ঝুলানো, আর দিগন্তের তারাকেও ফাঁসে ঝুলানো। সবার পেছনে বুঝতে পারছিলাম একটা হবে ঝুলানো, সে হচ্ছে রাস। তাকেও সেখানে ঝুলানো, আর সবার সামনে ফাঁসের দড়িতে ঝুলা আমি। আমাকে দেখছি আমি ফাঁসে ঝুলা, আমার পেছনে দুজন, আমি সে আবার দিগন্তের তারা। তাদের তো কোনো শরীর নেই, তারা তো মানুষ না, কিন্তু যে অবয়ব ঝোলানো, ওই অবয়ব আমাকে বোঝায় যে এই দুজন। আমি শুধু তাকে বললাম যে তাহলে কি আমার আমার মৃত্যুটাও কি এরকমই? মনে হলো যেন একটা চোখ টিপ দিয়ে বোঝালো যে হ্যাঁ, চোখের পলক ফেলে বোঝালো যেন হ্যাঁ, ওই ব্লু হোলটা। আমি থমকে দাঁড়িয়েছিলাম কতক্ষণ আমি জানি না, কিন্তু বুঝতে পারলো যে, কারণ আমার কাছে আর জানার কোনো ইচ্ছা নেই, কোনো কিচ্ছু নেই, কারণ ওই সময় তো আমাকে দেখিয়ে দিয়েছে না, ওই সময় তো আমাকে ও দেখিয়ে দিয়েছে যে আমার পরিণতি এরকম, সবার পরিণতি এরকম। এই জন্যই হয়তো সে আমাকে বলেছিল এরকম হতে পারে, কানের কাছে কে জানি ফিস ফিস করে বললো এরকম হতে পারে, কিন্তু তুমি তো ঠেকাতে পারো। আমি সাথে সাথে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে। ডান দিকে যে সিনারিওটা আমাকে দেখালো, সেই সিনারিওটা আমি দেখলাম যে না, আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, আমার পেছনে লোকজন যে বিপদে আক্রান্ত, তাদের কোলে একটা সন্তান আমাকে ডাকছে, কিন্তু আমি তাদের দিকে ঘুরেও তাকাচ্ছি না। তাদের সন্তান অনেকটা শয়তানের বাচ্চার মতো দেখতে। এর মানে হচ্ছে কাজ ছেড়ে দিতে হবে। এরপরে সিনারিওতে আমাকে দেখাচ্ছে কি, আমার হাতে রাসের সে বল্লাটা, 3টা ছুরি লাগানো, আমার হাতে সে বললা, আর আমি রাসের ঠিক মাঝ বরাবর এটা ঢুকিয়ে দিয়েছি, এবং রাসের শরীর ভেদ করে এটা বের হয়ে গেছে। এরপরে আমাকে দেখাচ্ছে যে আমি দিগন্তের তারাকে ওই বল্লা দিয়েই মেরেছি, আর আমি শ্যামকে ওই বল্লা দিয়ে মেরেছি। এই হচ্ছে যে অপশন, আমি মারি আর যেই মারুক, রাস্তা থেকে সরে যেতে হবে আর এলিমিনেট করা লাগবে। তখন পর্যন্ত জানতাম না যে এলিমিনেট করা লাগবে। এলিমিনেটটা তো আল্লাহর তরফ থেকে আমার মাথার মধ্যে ঢোকা একটা বুদ্ধি শুধুমাত্র, আর কিছু না। সে তো দেখিয়েছিল যে মেরে ফেলতে হবে, রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। কিভাবে পারবো বলুন? সম্ভব? সে আমাকে আরো দেখাচ্ছিল যে সে কি করে রেখেছে, কি করবে সে আমি যদি কথা না শুনি সে কি করতে পারে, সে সব কিছু আমাকে দেখিয়েছে। সে এমন কোনো কিছু বাকি রাখেনি যে আমাকে সে দেখায়নি।
সব দেখিয়েছে সে। ও আমাকে ওই একটা অপশনই দিচ্ছে, শুধুমাত্র ওই এক অপশন। আপনি একটা সাধারণ মানুষ, আপনি কিভাবে পারবেন? কিভাবে? তখন আর একটা টেপ চালানো বাকি। ওই টেপটা আমাকে সে বলছিল চালানোর জন্য। আমি যে সময় ওই টেপটা নিজের হাতে ধরি, সেই সময় আমি হেলিকপ্টারের শব্দ পাই। হেলিকপ্টার, যেমন তেমন হেলিকপ্টার না, আমাদের দেশে হেলিকপ্টার তো নয়। এটার একটা শব্দ আছে, মানে ওর মানে আমি ওই শব্দটা পাওয়ার পরে দেখলাম যে একেবারে মানে কিভাবে জানি, মানে অসম্ভব একটা ব্যাপার, কিন্তু সম্ভব হলো। ওই জায়গায় রাস ওই জায়গায় চলে আসছে আমার সামনে। ব্ল্যাক হোলটা, মানে ব্লু হোলটা, আর আমার পেছনের দিক থেকে রাস। আমি তো এখন রাসের দিকে তাকানো, ব্লু হোল এখন আমার পেছনের দিকে। রাস একদম মানে হেঁটে আসছে, মানে মানে এখন যদি সুযোগ পাও একেবারে মানে রাখবে না কিছু। ও এগিয়ে আসছে, ও আমাকে ধাক্কা দিল, মানে আমাকে রাস্তা থেকে সরালো। ওই ভিএইচএস টেপটা হাতে নিল এবং ক্রাশ করে ফেললো, মানে জাস্ট ভেঙে ফেললো। ভেঙে ফেলে ওদিকে এমনভাবে তাকালো যেন এরা হচ্ছে আজন্ম শত্রু। এরা হচ্ছে আজন্ম শত্রু, মানে ও জানে যে এখানে ও কোনো কথা, রাস এখানে কোনো শব্দ করেনি। ও ওর দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মানে এখন পরে নাকি একেবারে ক্রাশ করে ফেলে, একদম ক্রাশ। রাস, কিন্তু রাসের হাতে এখন শক্তি নাই, কারণ ওই সময় পর্যন্ত আমি বুঝে গিয়েছিলাম, মানে সে রাসের পুরো সিস্টেমটাকে আনস্টেবল করে ফেলেছে। ওই সময় আমি বুঝে গিয়েছিলাম, এবং রাস তাকে উদ্দেশ্য করে শুধু একটা কথা বলল, মানে মরবো তো একদিন, তোমার মৃত্যু আমার হাতে তো নাই, কিন্তু আমার মৃত্যু তোমার হাতে নেই। মানে ও টোনে কথা বলেছে ওকে। চারপাশ থেকে নিজের যতগুলো শিকড়ে, এই যে তরিগুলো, পরপর তরিগুলো, এই তরিগুলো না গ্যাদার করলো, সে পেছনের দিকে টান দিল, টান দিয়ে সব আস্তে আস্তে সরতে থাকলো। সব যত সরতে লাগলো, ধীরে 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 চারপাশটা ওই রাস্তাটা বেরিয়ে এলো। আর আমার এক্স্যাক্টলি যেদিক দিয়ে উল্টো দিকে আমি যাচ্ছিলাম না, ওই যে বের হওয়ার জন্য, আলো দেখার জন্য, ওই রাস্তাটার ঠিক কাছাকাছি জায়গার মধ্যে ব্লু হোলটা এখন ব্ল্যাক লিকুইডের ওই স্পেসিফিক মানে হাইটে আর ওই গোল আকার নিয়ে তখন মানে বাতাসে ভাসছে, মানে বাতাসে কিলবিল করছে, টলমল করছে। রাসের দিকে তাকানো, আমি রাসের দিকে তাকানো, আর আমি দেখতে পাচ্ছি আর দুজন দিকে এক নজরে তাকানো। পারে না এখনই মারামারি করতে, কিন্তু রাসও জানে যে ওকেও সে ধরতে পারবে না এখন, আর ও জানে যে রাসকেও ধরতে পারবে না। ও অন্য জায়গায় খেলা সাজিয়ে রেখেছে, এটা রাসও জানতো। আর আমার মনে বলছিল এইখানে অঘটন কিচ্ছু ঘটবে না, কিন্তু কোনো কিছু তো একটা ঠিক হবে না পরে। এরা একজন আরেকজনের দিকে যে কতক্ষণ তাকিয়ে আছে বিশ্বাস করেন আমি জানি না, কিন্তু আস্তে করে না ব্ল্যাক লিকুইড এখান থেকে গায়েব হয়ে গেছে। আস্তে করে ব্ল্যাক লিকুইড এখান থেকে গায়েব হয়ে গেছে, এবং গায়েব হয়ে যাবার পর রাস আমাদেরকে ঘুরে তাকায় এবং আমাকে বলে, ওর কথায় বা কোনো ইশারায় পা দিও না। আমি জানি যে রাস আমার উপরে খ্যাপা, কিন্তু এরপরও রাস
এরপরও রাজ আমাকে ওই পরামর্শ দিচ্ছে যে আমি ওর ফাঁদে যাতে পা না দিই, ও যে ম্যানুপুলেটিভ, ও যে পারে, এটা রাজ আমাকে বুঝালো যে জাস্ট মানে যাতে আমি পা না দিই। কিন্তু পরে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। পরে কি হয়েছে সেটা আমরা সবাই জানি। রাজ সেখান থেকে আবার চলে যায়, আর আমি রাস্তার ভেতরে বসা মানুষ, হাত পা কাঁপছে আমার। বিশ্বাস হয় না যে জেগে আছি, বিশ্বাস হয় না যে মরে গেছি। মনে হয় যে আমি দুনিয়াতে নেই, মনে হয় যে না আমি দুনিয়াতে। এতগুলো মানুষ যারা আমার পরিচিত, আর আমি সে আবার দিগন্তের তারা। তাদের আকৃতি ফাঁসে ঝোলা, মানে সে যাদের পেছনে পড়ে গেছে। তখন মাথার মধ্যে ঢুকলো ও যে এতগুলো টেপ চালিয়েছিল, এই টেপগুলোর মধ্যে একটা জিনিস সবচেয়ে কমন, সেটা হচ্ছে সে সমস্ত জিনিসের নাটের গুরু, মানে সে কেওস তৈরি করে, সে হচ্ছে কেওস এজেন্ট। ওই সময় আমার মনে পড়লো, আরে আমার তো আজকে কাজীদের কাছে যাবার কথা, এবং একই সাথে ধাম করে মাথার ভিতরে ঢুকলো হঠাৎ এই ভেজাল কেওস। মাথার মধ্যে অটোমেটিক চলে এলো এটা ওরই সৃষ্টি, এই সমস্যা, এই আচমকা আচমকা একটা সাধারণ কাজ, 2-4 জন দাগি আসামিকে ছাড়া, এই 2-4 জন দাগি আসামিকে ছাড়লেই এত বড় গ্রুপ কারোর পেছনে পড়বে না। মানে 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 একটা জিনিস স্পষ্ট, তাহলে এটা ওর তৈরি, এই কেওসটা ওর, এই জিনিসটা ওর, এটাও করছে। এটা আমার মাথার মধ্যে চরমভাবে ঢুকলো ওই সময়। মানে এই মুহূর্তে ওই পারেও সমস্যা তৈরি, এই পারেও সমস্যা তৈরি, আমার সাথেও সমস্যা তৈরি সব জায়গায়। তার মানে এটা সে, কেওসটা সে তৈরি করছে। কিন্তু আমি থামাবো কিভাবে? আমি সাধারণ মানুষ, আমার আমার মাথার মধ্যে এত কিছু কাজ করে না। আমি থামাবো কিভাবে? আমি ওইখানে বসা, রাস্তার মধ্যে বসা, হঠাৎ একটা অটো রিক্সা আসলো কোত্থেকে জানি, ওইটা লাইট পড়লো, মনে হয় রিক্সাটা থামিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল যে কি মানে কোনো সমস্যা কি না। আমি কি উত্তর দিয়েছি আমার মনে নেই। আমার মাথার মধ্যে একটা জিনিস আসছিল যে আমি কেওস ঠেকাবো কিভাবে, কেওসটা কিভাবে ঠেকাবো। আবার আজকে কাজীদের সাথে মিটিং, ওরা অনেক বেশি উগ্র, ওরাও এত বেশি উগ্র কেন? মাথার মধ্যে না এক একটা ইকুয়েশন ধীরে 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 মিলছিল যে এই সমস্ত কিছু, এই যে উগ্রতা, সমস্ত কিছু, এই সব কিছু কেওস এজেন্টের কাজ, ব্ল্যাক লিকুইডের কাজ। তাহলে এক কাজ করি, ছেড়ে দিই, ছেড়ে দিই। ওইখানে ওই বসা অবস্থায়, ওই মাথা কিলবিল করতে থাকা অবস্থায় আমি তখনই ডিসিশন নিই যে না, আমি সব ছেড়ে দিব। কাউকে এলিমিনেট করার দরকার নেই। আমি কাজ না করলে আমি সব কাজ করবে না, অন্য কাউকে এখানে আসতে হবে না। আর দিগন্ত তারাকে বলে দেবো যে আমার কাছে আসবে না। আমি কাজ না করলে আমি সব আমাকে কিছু করতে পারবে না। তাহলে ছেড়ে দিই সব কিছু। এইটাই ওই দিন আমার মাথার মধ্যে ছিল, আর ওই দিন থেকে এটা আমার মাথার ভেতরে যে আমি সব ছেড়ে দিই। আমাকে এই লোকগুলো আমাকে বাঁচিয়েছে, এই লোকগুলো আমার জন্য সব কিছু ত্যাগ করেছে, এই লোকগুলো আমার জন্য কষ্ট করেছে। আমার 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 তাদেরকে বাঁচানোর রাস্তা একটাই, আমি 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 কাজ ছেড়ে দেবো, করবো না।
আর এই তিনি আমি কাজীদের মিটিংয়ে যেইখানে আমার ওদের সাথে বার্গেনিং করার কথা ছিল, ওদের সাথে ঝামেলা আরও বেশি পাকানোর কথা ছিল, ওদেরকে আরও বেশি উম, ওদেরকে আরও বেশি খোঁচা মেরে মানে একটা ইভিল স্যাটিসফ্যাকশন নেওয়ার যে ইচ্ছা ছিল আমার, এই সমস্ত কিছু আমি গায়েব করে দিলাম ওইখানে যে একটা কথা বলে যে আমি আর এই বহরের কেউ না, আমি বহরের দায়িত্ব ছেড়ে দিয়েছি।